বানাইছে আল্লাহর উপরে আমি খুশি। এইভাবে করে বিয়ে করতে সাহস পাইতাম না। একা একা রাজি কিনা এইটা খালি জিগাইবেন, আবার শিপিরে কইবেন যে ছোট মানুষ। হ্যাঁ, এইভাবে কইবেন ওর যাতে মন ভাঙে। এরপরে যদি দেন যে না শিল্পী রাজি, তারপরে আমি বিয়ে করবো 1 সপ্তাহ টাইম। তুমি যে সবাই কয় তুমি আমার সাথে বিয়ে হবো বা রাজি হয়েছে নাকি সত্য? হ্যাঁ, আর অন্য কয় কি না আমি রাজি, সত্য। তাকাই থাকে, তাকাই থাকে বলে এদিকে আমি যদি বলি যে উনি আমার হাজবেন্ড, তখন আমার মুখে দিয়ে তাকাই থাকে। লজ্জা লাগে না আপনার? না, কেন? আমাদের হলে তো লজ্জা লাগতো যে কি পরিচয় করে দিব বা এরকম কিছু। আমার কাছে কোনো সময় লজ্জা লাগে না। মানুষের যদি জিজ্ঞাসা করতো উনি কে, বলতাম উনি আমার হাজবেন্ড। উনি বলে পরিচয় দেয় আপনার? আমি কইতে দেরি করি, আমি সহজে কই না, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি কয়। উনি আমার হাজবেন্ড। হে যে আমার যতটুকু ভালোবাসে। আমরা হলো 4 ভাই 6 বোন, বোন সব বড়। তো এইগুলি আব্বাই কেউ লেখাপড়া করাইতে পারে না। তারপরে আমি একটু বুঝ দেওয়ার পরে পাশের বাড়ির মানুষে আমারে স্কুলে নিয়ে ভর্তি করছে। পরে আমি ওই জায়গায় স্কুলে 5 পর্যন্ত পড়ছি। তারপরে আমি নলছিটি শহরে একা একা যাইয়ে ভর্তি হয়েছি, আমার আর কেউ পড়াইবে না। নলসিটিতে? নলছিটি থানায়। আচ্ছা, কোন ক্লাসে ভর্তি হয়েছেন? 6-এ। 6-এ? 6-এ আমি একা একা। আপনার আর অন্য ভাই বোন পড়াশোনা করতো না? না, আব্বা গরিব তো কেউই পড়ায় না, কিন্তু আমি নিজের বুদ্ধিতে হ্যাঁ। একা একা যাই, আমার ভর্তিও করায় না কেউ। আমি নিজে নিজে যাইয়া ওই স্কুলে ভর্তি হয়েছি। দৈহিকভাবে আপনি যেরকম, আপনার বাকি ভাই বোনও কি একই রকম? আমি একই রকম। শুধু আপনি একাই এরকম, আমি আর কেউ একাই এরকম হয় নাই? না। আচ্ছা, বলেন তারপরে। ওই জায়গায় ভর্তি হয়েছি, আমি একা যাই ভর্তি হয়েছি, আমি চান্স পাইছি। হুম। তারপর ওই জায়গায় লেখাপড়া করছি 8 পর্যন্ত। আচ্ছা। তা যেই বাসায় থাকতাম খাইতাম, আমার বাসায় দিয়ে খরচা চালানো একটু কষ্ট হয়। হ্যাঁ। পরে হেরাও একটু রাগ হইছে। পরে আমি 8 পাস করার পর বাড়িতে আইছি। আচ্ছা। চিন্তা করছি যে বাড়ি বইয়ে পড়িয়া যাই পরীক্ষা দেব। আচ্ছা। তো এইটা আর হয় নাই। এটা হয় নাই। আমার মা আর আব্বা হইলো সরল সোজা মানুষ, আমার বড় ভাইয়ের উপরে চলে। আচ্ছা। বড় ভাইয়ের কথাই চলে। তো বড় ভাই চায় না যে আমি লেখাপড়া করি। আচ্ছা। তো এইজন্য আমার আর লেখাপড়া হয় নাই। বাড়িতে থাকতেন, বাবার ওখানে খাওয়া দাওয়া করতেন? খাওয়া দাওয়া করতাম। কিন্তু কষ্ট হইতো আরকি। আব্বার লোকজন বেশি, খাওয়া দাওয়া আ আরকি কষ্টেই চলতো। আচ্ছা। কিন্তু আব্বাই আমায় ভালোবাসতো। এখন সমর্থ হিসেবে আমার ভালোবাসতো বেশি। যখন আমি স্কুলে যাইতাম না, তখন ওই পোলাপান আমার দেখে হাসাহাসি করতো, দৌড়াইতো। পিছে পিছে এক জায়গায় গেলে পিছে অনেক মানুষ করতো। এই তখন খারাপ লাগতো যে আল্লাহ আমার যদি একটু বড় বানাইতো, তাহলে তার মানুষ আজকে আমার পিছে দৌড়াইতো না, হাসতো না। হুম। তারপরে যাই হোক, আমি তারপর আল্লাহ যেভাবে বানাইছে আল্লাহর উপরে আমি খুশি। যখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ যা করে ভালোর জন্য, আমি এই জন্য খুশি। তারপরে আমি 6-এ যখন পড়তে ওই স্কুলেও ওই রকম আমার পিছে পিছে মানুষ করতো। হুম। তো এইটা পড়ার পর যখন বাড়িতে থাকলাম, তখন খাওয়া দাওয়ায় কষ্ট। তারপর আমার কিছু মানুষে কইলো কি, তুমি ঢাকায় চলে যাও। হ্যাঁ, ঢাকা যাইয়ে কিছু করো, ভবিষ্যতে তোমার বাড়ি বাপ মা কয়দিন থাকবে? তারপর তো তোমাকে জাগান জমি কিচ্ছুই নেই, তোমার খাওয়াইবে কে? ওই বাইরেও তোমার খাওয়াইবে না। পরে আমি মায়ের আব্বারে না কইয়া ঢাকায় আইছি। ঢাকায় আইয়া একদিন ছিলাম, একদিন থাইকে আবার চলে গেছি। কোথায় ছিলেন একদিন? একদিন আর কি সারাদিন ছিলাম। ও, এই ঢাকা নোয়াখালী আইছিলাম। এই ঘোরাফেরা করছেন? হ্যাঁ, আর কোনো আপনজন আত্মীয় স্বজন নেই, কই থাকুন। পরে আবার আমি ওই এক হোটেলে বইছি। হোটেল এলাকায় ভাই তোমার কি সবাই খাইতে দেবে, কিন্তু রাত্রে কেউ থাকতে দেবে না। আচ্ছা। পরে আমি এই ভয়তে আবার চলে গেছি। আচ্ছা। এই 95-তে ঢাকা আবার বাড়িতে চলে গেছি। 95 সালের ঘটনা? হ্যাঁ, 95-তে বাড়ি চলে যাইয়া তারপরে আমি আবার খুলনায় গেছি। কিছুদিন পর খুলনা গেছি একটা পানের বাক্স দিয়ে দোকানদারি করার জন্য, কারণ আমাকে দেশের সব মানুষ খুলনায় থাকে। তা দোকান দিয়ে মোটামুটি দোকান দিয়ে চলতে পারি আমি। কিন্তু এরশাদ শিকদারের তো নাম শুনছেন। হুম। আর ওই আওয়ামী লীগ তখন ক্ষমতা আইছে। আর এরশাদ শিকদার আর ওই হান্নান শরীফ আছে, উনি আর কি ওই এই দুই গ্রুপে বাজতো, গোলাগুলি বাজতো। হুম। তখন মানুষ আর কি ওই দোকানপাট ছুঁইয়া সব ছুঁইয়া দৌড়াইতো। এরকম 2-3 মাস আমি তো দৌড়াইতেও পারতাম না, বোম মারতো করতো। পরে ওই ভয়তে ওই খুলনার দোকান ছাড়িয়ে দিছি। পরে খুলনার দোকান ছাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকায় আইছি। ঢাকা আইছি, এক লোক আমারে দেখে মায়া করছে। পরে কয় তুমি যে ঢাকা আইছো, থাকবা কই? তা আমার বোন জামের একটা হোটেল আছে। আর আমার ভাইয়ের পোলারা এরা কলেজে পড়ে, লজিং এমনি বাসা রেখে থাকে। তা তুমি আমার সাথে লও, তোমার আমি এই জায়গা ঠিক করে দিই, মাদার টেক। কারণ ওই লোকে আমার একটু থাকার জায়গা দিছে। থাকার জায়গা দিয়ে উনি তো আবার উনি দেশে চলে গেছে। কারণ একটা পানের দোকান দেবো, আমার কাছে টাকাও নাই। তারপর যদি জায়গা ঠিক করতে পারি তাহলে আমি একটা দোকান দেবো। তা আমি ওই 200 টাকা দিয়ে শুধু ডাইল আর ভাত খাইছি 97-তে। ডাইল আর ভাত খাইছি, আর ওই থাকছি ভালো জায়গায় একর সাথে। পরে যখন আমার ওই টাকাটা শেষ, পরে আমি পানি ছাড়া আর কিচ্ছু খাইতে পারি না। এরকম 5 বেলা 4 বেলা যখন আমি কিচ্ছু খাই নাই, শুধু পানিই খাইছি। 4 বেলার সময় সকালবেলা এক মাদারটেক
ক্লাব আছে, ওই ক্লাবের এক লোক আমার ওই 10-12 দিন ওই জায়গায় ওই হোটেলে বইয়ে বইয়ে থাকতে দেখতো তো, তখন ওই লোকে আমার জিজ্ঞাসলো যে ভাই তোমার যে প্রতিদিন এই জায়গায় বইতে যে সারাদিন বইয়ে থাও, তুমি কোন বাসায় আইছো, তোমার এখানে কে আছে? পর ওনার সাথে কইলাম যে আমার এখানে কেউ নেই, আমি আইছি, একটা লোক থাকতে দে সেই জায়গায় থাকি, আমি একটা পানের বাক্স দিয়ে যদি দোকান দিয়ে বইতে পারি, এই জন্য আমি আর কি বইয়ে থাই, যদি কেউ আমার একটু সুযোগ দেয় হ্যাঁ। তাইলে আমি একটু এই দোকান দিব। উনি এই কথা শোনার পর উনি চলে গেছে, আমার ভালো মন্দ কিছু কয় নাই। তখন কিন্তু আমি চারিবেলা খাই নাই, শুধু পানিই খাই। আমি আর কি মানুষের কাছে টাকা খাওয়ান চাইলে তো পাই, কিন্তু আমার শরম লাগছে আমি কেউ কাছে কই নেই আর খাইও নাই। তো যে বাসায় থাকি ওই মহিলা বাড়িওয়ালা মহিলা, উনি দেখে আবার একটু বুঝতে পারছে যে ভাই আপনার যে শরীরটা কীরকম জানি শুকাই লাগে আর কথা কইলে কাঁপে, হ্যাঁ আপনি কি ঠিকমতো খান না? তখন তো জ্যৈষ্ঠ মাস, তখন আমি কইলাম না গরম তো এই জন্য আমার এরকম, আমি খাইছি। হুম, তো শিকার পাইনি আর কি। তো বিকেলবেলা যখন দুপুরে তো খাই নাই, আর দুপুরে খাই না তো 5 বেলা হয়েছে না, 4 বেলার সময় ওই লোকের সাথে আমার কথা, তো দুপুরেও তো খাই না, যখন 5 বেলা হয়েছে তো বিকেলে আমি বই রয়েছি যে আমি তো আর না খাই থাকতে পারি না, এখন আমি কেউ না কেউ তো আমার ধরতেই হইবে। হ্যাঁ, এরকম আর কি মনে মনে কইতেছি, বুঝলেন? আমি পানি খাইয়া আর আমার ক্লান্ত লাগতেছে, কথাও কইতে পারি না। পরে ওই লোকটা পিছন দিয়ে ধরিয়া আমার কোলে করিয়া হোটেল দিয়া নিচে নামাইছে, পিছন দিয়ে ধরছে আর কি। তার ওই হোটেলের মেসিয়ার, আমি আবার ভয় পাইছি হোটেলের মেসিয়ার টাইনে ধরছি, কারণ আমার এই জায়গায় তো আপন কেউ নেই, আমার নামাই লোকে। কারণ হোটেলের মেসিয়ার কয় আপনি সকালে যে লোকের লাগে কথা কইছেন আপনি ভয় পাইয়েন না, সেই লোকে আপনার কোলে রয়েছে। তো উনি আমার কোলে করে নামাইয়া রাস্তায় নামাই খাড়া করাইয়া এবার আপনি কি ভয় পান কা, আপনি চলেন, আপনি না দোকান দেবেন, আমাকে ক্লাবে চলেন। তখন একটু সাহস পাইয়া ওনাকে ক্লাবে লই গেছে ওনাকে বসের কাছে। তো ওনার বসের কাছে যাওয়ার পর ওনার বসের যাই কইছে যে বস আমাকে অফিসের সামনে একটা দোকান দিয়ে দেন, এর কাছে টাকাও নাই, ক্যাশও দেবেন, আপনি দোকান দিয়ে দেবেন, এই জায়গায় বেরিয়েছে কিনে যাতে এর পেট চলে। পরে হে কইলো যে দোকান দেওয়া লাগবে না, তুমি চলো আমি হলে যাইতেছি, এই হলে আবার বেলাকে টিকিট বিক্রি হয়, হ্যাঁ এটা তো আর আমি জানি না। হলে লইও আরে খাওয়াও, আগে খাওয়াইয়া হোটেল হলে লইও, হলে আরে দিয়ে দেই। সিনেমা হলে? সিনেমা হলে, আগমন হল আর ওই বাসাবো আগমন অতিথি সিনেমা হল। পরে আমার হলে নিয়ে গেল, একটু খাইতে রেছে হোটেলে, ওই লোকটা আমার ওই জায়গায় লই গেছে, যে এই লোকটা আমার নেছে স্যার সকাল হইতে, হ্যাঁ ওই লোকটা কিন্তু আমার জন্য ভালো, হ্যাঁ আমার জন্য অনেক উপকার করছে। ওই লোকটা এলাকায় কিন্তু আবার ওই মানুষ তো জানেনি যে নেশা করে আছে না, ওই লোকটা বলে ওই রকম। কিন্তু সবাই আমার কয় যে তোমার এত হে ভালো জানলো কিভাবে, আমি তো কই জালে এটা আল্লাহরই একটা রহমত, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ এটা আছে। আল্লাহর রহমত, এটা আল্লাহই পাঠাইছে। জি বলেন। পরে ওই হলে যাইয়া ওই বসে কই দিল যে ওনারে প্রতিদিন বেলাকে টিকিট বিক্রি করতে হইলে যে প্রতিশ্রুতি 5টা টিকিট দিতে হইবে, আর 100 টাকা ডেলি দেবা, যতদিন উনি টিকিট বিক্রি চালু না হইবে অতদিন ওনার 100 টাকা দেবা, আর যখন টিকিট বিক্রি করে উনি ইনকাম করতে পারবে তখন আর লাগবে না। তবে আমার ওই দিন হইতে টিকিট 5টা দিত আর ওই 100 টাকা দিচ্ছে। তারপরে আমি 2 দিন পরে আমি 250-300 টাকা ওই টিকিট বিক্রি করিয়া এমনি লাভ পাইতাম, আমার আর কষ্ট হয় না, ওই 5 বেলায় শুধু কষ্ট হয়েছে। কারণ 3 মাস ওইভাবে করছি, কিন্তু ওই টিকিট কী করে জানেন স্যার, ওই ফার্স্ট ক্লাস টিকিট ডিসি করে বিক্রি করে ওই বেলাকাররা, আর আমি করি কি কাউন্টারে 5 টাকা, ধরেন 20 টাকা, আমি 25 টাকা বেশি, কাউন্টার বন্ধ, আমার 5টা টাকার লাভ, এটাই কই, কারণ আমি ওই মিথ্যে কথা কইয়া বেশি না, এই রই আমার বেলাকাররা আমার লাগে গ্যাঞ্জাম করে, ঝগড়া করে। হ্যাঁ, পরে আমি ওই টিকিট বিক্রি ছাড়িয়ে দেবো, এখন কী করবো, ছাড়িয়ে দিলে এটা তো অন্যায়, অন্যায় ব্যবসা, তাহলে আমি কী করবো? তাহলে আমি দেখি কি গাড়িতে রেড কিচেন জাতীয় লটারি আছে না, ওইটা দিয়ে গাড়িতে বিক্রি করতে করে, তখন হলের সামনে যখন যায় তখন আমি 2টা লটারি টিকিট কিনছি, 10 টাকা টিকিট না, হুম। ওই 2টা টিকিট কিনে ওই টিকিটের পিছনে আমি ওই ঠিকানাটা লিখ পড়িয়া এই রেড কিচেন মগবাজার এই অফিসে আইছি, আইয়া এবার হেনে কইছে যে এই টিকিটগুলো তো ওরা যে কইছে যে আমরা কমিশনে বিক্রি করি, কিন্তু কোথায় দিয়ে করে না করে এগুলো আমার কয় নাই। পরে আমি সরাসরি এই রেড কিচেন অফিসে আইছি, আবার পর আমি হেগোদারে জিজ্ঞাসি, তো আমার কিন্তু এই থেকে কিন্তু মানুষ আমার ভালোবাসে। পরে আমি আইসি পর ওরা আমার দেখাই দিয়েছে ভাই এই জায়গায় লক্ষ লক্ষ টাকার টিকিট এজেন্টের মাধ্যমে ছাড়া হয়, তুমি এজেন্টের কাছে যাও, এজেন্ট অফিসে আমার দেখাই দিয়েছে, এজেন্ট অফিস হলো নয়াপল্টন, নাম্বার টাম্বার কই দিয়েছে। তারপর আমি এজেন্টের কাছে গেছি, তো এজেন্ট অফিসে যাওয়ার পর ওই এজেন্ট অফিসের যে ম্যানেজার উনি আবার আমার ওনার খুব ভালো জানে, দেখেই আমার সব ব্যবসাটা কীভাবে হইবে সব কিছু শিখাই দিছে। তারপর উনি আমার টিকিট দিয়েছে অল্প, আমি নগদ টাকায় লইছি, লওয়ার পর বিক্রি করে ওই দিন আমি 3বার টিকিট লইছি, এরকম মার্কেটে বিক্রি করা শুরু করছি। এরপরে উনি আমার নিজে 1000 টাকার টিকিট ওনার তরফ থেকে বাকি দিছে, দিয়ে কইছে যে ভাই আপনি যদি 1000 টাকা আমার নাও দেন
আমার দুঃখ নাই। হ্যাঁ, কিন্তু আপনি টিকিট বিক্রি করতে পারবেন। আপনি অল্প টিকিট নিয়ে মতিঝিল যাইবেন, আবার রিক্সা ভাড়া দিয়ে আইবেন। আবার মৌচাক যাইবেন, রিক্সা ভাড়া দিয়ে আইবেন, আপনার সময় লস। এইভাবে করে উনি আমারে ব্যবসাটা শিখাইছে। তখন আমি টিকিট বিক্রি কইরা ডেইলি ১,০০০ টাকা ইনকাম করছি। কিন্তু কষ্ট হইছে যে আমি আজকে বিক্রি করতে গেছি সকাল হইতে ধরেন ৪টা পর্যন্ত আসছি না, এরপর আমি আসতে পারি নাই। পরের দিন আবার যাইতে পারি নাই। পাও ব্যথা হয়ে যায়। আমি ৪টা বিক্রি করতাম বিভিন্ন অফিসে। হ্যাঁ, পরে এইভাবে করতে করতে আমি ২০০৫ সাল পর্যন্ত এই টিকিটই বিক্রি করতাম। তা টিকিট হলো ২ মাস থাকতো, ২ মাস বন্ধ থাকতো। হুম। আর রোজার মাসে তো কোনো রোজা টিকিট থাকতোই না, এটা লটারি। যখন যে লটারি বাস থাকতো আমি এটা করতাম, কিন্তু বিয়ে করতে সাহস পাইতাম না। কারণ লটারি টিকিট ২ মাস থাকে, আবার ২ মাস বন্ধ। তারপর আবার আমি একদিন কামে গেলে আর ২ দিন যাইতে পারি না, এটা এটা বিক্রি করি, পাও ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এইভাবে করে বিয়ে করতে সাহস পাইতাম না। তা সোনালী ব্যাংকে আমি তো বিভিন্ন অফিসে হাই করে জজ করে, তারপর ওই মতিঝিল বিভিন্ন ব্যাংকে, তারপর বিভিন্ন অফিসে, সব জায়গায় আমি টিকিট হাইটে হাইটে বিক্রি করতাম। প্রথম তো করছি হইলো মার্কেটে, তারপর হলো অফিসে। তো ব্যাংকের এক অফিসার উনি আবার ওই মোবাইল কার্ড বিক্রির এজেন্ট আছে। তো উনি আমার কইলো কি তুমি ২০-৩০ হাজার টাকার কার্ড আমার কাছে নাও। ওই ৩০০ টাকার ৬০০ টাকার কার্ড, তখন তো আর ফেলাক্সি নাই। আর কি শুধু কার্ডেই মোবাইল চলে, কার্ড ছাড়া চলে না। হুম। তো ওই কার্ডটা আমার বিক্রি করতে দিয়েছে, বিশ্বাস করি টাকা পয়সা আমার লাগে না। প্রতি কার্ডে উনি আমার ১০ টাকা দিত, ৩০০ টাকার কার্ডে। আর ৬০০ টাকার কার্ডে দিত আমার ২০ টাকা। তো ওই ৫০০ টাকা আমি কার্ড বিক্রি করলে ইনকাম হইতো, কিন্তু করতেও সময় লাগতো না, কষ্ট লাগতো না। বিভিন্ন অফিসাররা নিয়ে যাইতো। আর টিকিট বিক্রি করতে যখন লটারি টিকিট বিক্রি করছি স্যার, তখন তো বিজ্ঞানীর মতো যাই কইছি স্যার একটা টিকিট নেন। অনেকে কইতো তোমার টিকিট কিনবো না, তুমি ১০টা টাকা নিয়ে যাও এমনি। হ্যাঁ, তো আমি কইছি ১০টা টাকা নিবো না, যদি তা টিকিট বিক্রি করতে আমি আইসি গা। এভাবে করে যে মানে আমি যদি ভিক্ষা করতাম তাহলে তো ভিক্ষাই তা করতে তো পারতাম। বিক্রি করতাম। হুম। এভাবে আমি ১০ জায়গায় যাই একটা টিকিট বিক্রি করছি। কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে, কিন্তু আমি তো আর কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, আর আমি টাকাও জমাইতে পারি না। ওই একদিন কাম করলে আবার ২ দিন যাইতে পারি না। পায়ে ব্যথা হয়। পায়ে ব্যথা হয়, হাঁটতে পারি না। হাইটে হাইটে টিকিট বিক্রি করি। হুম। এই যখন ওই মোবাইল কার্ড বিক্রি করতে দিল, তখন আমার একটু সাহস হইলো, শক্তি হইলো। যে এই কার্ডটা বিক্রি করতে আমার মানুষে মন্দও কয় না। সবাই আমার ডাইকে ১ সপ্তাহ যখন বিক্রি করেছি, এরপর ওই স্যারেরাই জিগায়, তোমার কাছে কার্ড আছে? কার্ড না থাকলেও আমার কার্ড দিয়ে যাও। আচ্ছা নজরুল ভাই, জি ভাই। আপনার দিনের চিন্তা কি ছিল? যে কোন রকম খেয়ে পরে বাঁচতে পারলে হয়, না, না। ২ বেলা পেটে ভাত গেলেই হয়, এরকমই তো। আর না। এছাড়া কোনো স্বপ্ন ছিল আপনার মধ্যে? না, এরকম কোনো স্বপ্ন ছিল না। শুধু একটা ছিল আমার স্বপ্ন। আমি যতদিন বাচ্চা থাকি, অতদিন যেন আমি মানিজ্জত নিয়া, হ্যাঁ, আমি কর্ম করে খাইয়ে যাইতে পারি। এছাড়াও জীবনে বড়লোক হইতে হবে, জীবনে না, না, অনেক কিছু থাকতে এখনো হবে। আমার বাড়ি-গাড়ি করার কোনো হ্যাঁ, আশা নাই। তো আমি প্রশ্নটা এই কারণে করলাম যে কিছু মানুষ জন্মগতভাবেই ধনী, কিছু মানুষ জন্মগতভাবেই সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট। যেমন আমি আপনি, আমরা স্বাভাবিক। আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা দেখতে পারি, আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় অ্যাসেট! জাস্ট নজরুল ভাইয়ের জায়গায় আপনি একটু চিন্তা করেন তো, তাহলে কি দাঁড়াবে? তো কি হতো, আপনার ওই কার্ড বিক্রি করতেন, হ্যাঁ তারপর? কার্ড বিক্রি করতাম। তো আমার একটু সাহস হইছে বিয়ে করার জন্য। কারণ বিয়ে করার সাহসটা হইলো এর ভিতরে বাড়িতে গেলে মায় খালি কইতো যে, "বাবা তুমি একটা বিয়ে করো, বিয়ে করো।" মায় তো সরল সোজা, আমার আব্বা সৎ মানুষ, সরল সোজা তো। যখন এই কথাটা বলতো আপনার মধ্যে একটা ইয়ে কাজ করতো না যে আমারে কে বিয়ে করবে? না, আমি এটা কইতাম মায়েরে। মায়েরে কইতাম না, আবার তারপর কইতাম, "মা আমি কি খাওয়াবো বিয়ে করিয়া?" হ্যাঁ, আমি তো নিজেই চলতে পারি না। প্রথম তোমার কথা হচ্ছে যে বিয়ে কে করবে আমার সেটার কোনো ইয়ে নাই, আবার তারপরে হচ্ছে কি খাওয়াবো সেটার এক চিন্তা। আমি আমি তো কামাই করতে পারি না। আর তোমরা তো আমার কিছু দিয়ে যাইতে পারো নাই। হ্যাঁ, আমি কেমনে চলবো? আমি তো চলতে পারি না। তোমার এইভাবে কইতাম তো। তারপর আমার আব্বার একটা ছিল, দাদু আছে একটা লোক, খুব ধার্মিক। হুম। হ্যাঁ, খুব পরেশগার লোক। উনি মাইরে কইছে যে আমার খুব ভালোবাসতো ওই দাদু। দাদু ডাকতাম। উনি কইছে যে এখন নজরুলের তোমরা একটু কষ্ট করে বিয়ে করাও। হ্যাঁ, তোমরা মরে গেলে ওরে দেখবে কেটা? এই দাদু কইছে। তখন আমি বাড়ি গেছি, এবার মায় আমারে কইছে, তোর দাদু পেশাল পড়ে কইতে আছে তোর একটা বিয়ে করাইতে। তখন আমি মায়েরে কইলাম কি, মা যদি দাদু কইয়ে থাকে আর তুমিও যদি মন থেকে চাও, তাহলে তোমাকে চেষ্টা করার দরকার নাই, খালি আল্লাহর কাছে কও। হ্যাঁ, দাদুর প্রতি আমার একটা বিশ্বাস ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ ইনশাল্লাহ আমার তাহলে বউ মিলাই দেবে। হ্যাঁ, এই কথা কয়ে বাড়ি যাইছি। তারপর ওই কাঠ বিক্রি করি, এনে একটু সাহস হয়েছে। সেই রিক্সা চালায়, তা আমার হাইকোর্ট লইয়ে যাইতো, জজ কোর্ট লইয়ে যাইতো, মতিঝিল ব্যাংকে যাইতাম। কোন এক লোকে? কোন এক ওই রিক্সাওয়ালা। আচ্ছা, রিক্সাওয়ালা। কন্টিনিউ উনি নিয়ে ও, উনি নিয়ে যেত উনি নিয়ে যাইতো। আচ্ছা আচ্ছা। উনি যে কি নাম ছিল লোকের? ওনার নাম বাদশা। বাদশা, হ্যাঁ। তো উনি আমার নিয়ে যাইতো। তা নিয়ে গেলে সকালবেলা অপেক্ষাই করতো আমার। তা আমি আবার ওই সকাল যেদিন এর যাইতে সাথে পরিচয় হয় কিভাবে আপনার? ওই এলাকায় থাকে। ও আচ্ছা আচ্ছা। রিক্সা লইয়ে বাইরে, আমি তো বাইরে এলে কাজে যাবো, আমি তো রিক্সায় যাইতাম। ও এই জন্য এভাবে পরিচয় হ্যাঁ, হয়। আমি তো রিক্সা ছাড়া যাইতে পারতাম না। আচ্ছা। ধরেন বাসায় দিয়া হাইকোর্ট আইলে আমি রিক্সা আইতাম। হুম। এভাবে রিক্সায় তো যাইতে হইতো। হুম। তখন আমার নিত। তা উনি আমার অপেক্ষা করতো। তা ওনার
রিস্কা উনি দেখে কি যে আমি হাই করে ঢুকে যাইতেছি, কেউ আমার বাধা দেয় না। তারপর ব্যাংকে ঢুকতেছি, বিভিন্ন বড় বড় অফিসে ঢুকি, ওই যে টিকিট বিক্রি করতে ঢুকি। উনি মনে করছে যে আমি অনেক টাকা পয়সা কামাই করি, ভালো লোকের সাথে চল মিল আছে। তা উনি এভাবে দেখতে দেখতে উনি কইতেছে আপনি বিয়ে করেন। তা আমি কইলাম আমি বিয়ে করবো, মাইয়ে পাবো কই? আমার কোন মাইয়ে পছন্দ বিয়ে করবে? উনি উনি কইতেছে, এবার ওনার বউ কইছে, হ্যাঁ বিয়ে করলে মাইয়া আমরা আনিয়ে দেবো। এ বাদশার বউ বলেছে? হ্যাঁ, বাদশার বউ বাদশা, এরা আমার কইছে। পরে আমি কই ঠিক আছে তাহলে মাইয়া আপনারা আনেন। হ্যাঁ, ওই মাইয়া আনিয়ে যদি আমার পছন্দ হয়, মাইয়া যদি বিয়ে রাজি হয় তাহলে আমি বিয়ে করবো। মানে আপনার কোনো পছন্দ না? আমার কোনো পছন্দ নাই। আমি আবার এই কথা কইছি, আমার কোনো পছন্দ নাই। আমার শুধু দুটো বাচ্চারাই দেখা হইলে, আর আমার প্যান্টটাও তো আমি ধুইতে পারি না। হ্যাঁ, আমার শার্টটাও তো আমি ধুইতে পারি না, তুই দিলেই হইবে। আহা, হ্যাঁ, আমি খালি এই কথা কইছি। পরে ওনারা একটা মেয়ের কথা কইলো, ওই মেয়েরা একটু কালো, হ্যাঁ খাটো, বাপ বাপ নাই, ভাই নাই, কেউ নাই, শুধু দুইটা মেয়ে। হ্যাঁ, একদম কালো, হুম। আবার সাইজও একটু খাটো। হুম। তখন আমি কই তাহলে তো আমার দ্বারা আমার এই যে এটাই ভালো, আমার চেয়ে তো লম্বা বড়। হুম। হ্যাঁ, তারপর কেউ নাই, তাহলে এটাই আমার ভালো, হ্যাঁ। ভালো হইবে। তা এই কথা কইছে, পর আমি এইটার নাম, এই মেয়েটার নাম হলো সায়না। চায় না? সায়না। আমি এটার উপরে 90% রাজি হয়েছি, এই মেয়েটার উপরে। এখন ওই বাদশার বউ আর বাদশার শালি হেরা, হ্যাঁ এরা আর একটা মেয়ের কথা, ওই মেয়েটা সুন্দর আছে, দেখতে দেখতে বউর মতো হইবে। হ্যাঁ, হ্যাঁ তো খালি বিয়ে করবে একটা মাইয়া বউ, তাই হেরাও তো গরিব, হ্যাঁ তো কিচ্ছু নাই। হ্যাঁ, এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম শিল্পী। শিল্পী। শিল্পীর কথা কিছু নাই, শিল্পীর বাপে কাজ করতে পারে না, অসুস্থ। হ্যাঁ, ভাই নাই, ছোট একটা ভাই, হে একদম ছোট, তিন বেলা এক বেলাও খাইতে পারে না। তা এই জায়গায় এলে তো সেই মেয়েরা দেখো। এখন আর একজনে কয় না হ্যাঁ করতে পারে, একটু কষ্ট না খাই থাকলেও হেরা তো মাইয়া সুন্দর, তারপর হেরা কোথাও যায় না। পরে আমি কইলাম না, আমার ওই সুন্দর মাইয়ের দরকার নেই, আমি ওই সুন্দর মেয়ে বিয়ে করবো না, আমি কালো মেয়ে বিয়ে করবো। বাদশা ভাই যদি আপনি কালো মেয়ে আনতে পারেন তাইলে আমি বিয়ে করবো, নাইলে করবো না। এটা হ্যাঁ, কেন বলেছিলেন? সুন্দর মেয়ে তো আপনাকে কেন বিয়ে করবে? কেন বিয়ে করবে? দ্বিতীয় কথা হয়েছে আবার বিভিন্ন সমস্যা হইতে পারে। হ্যাঁ, আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। কোনো মানুষের লিমিটেশন থাকাটা সমস্যা না, লিমিটেশন না বোঝাটা সমস্যা। উনি ওনার লিমিটেশনের মধ্যে আছে, এটা সমস্যা না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো লিমিটেশনের মধ্যে আছে। কিন্তু আপনি যদি আপনার লিমিটেশনটা না বুঝেন তাহলেই সমস্যা। উনি ওনার লিমিটেশনটা বুঝেছেন। আমি সরি ইন্টারাপ্ট করে ফেললাম, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, বলেন তারপর। ওই মেয়ে আনতে গেছে জামালপুরে, এই বাদশা, এই কালো মেয়েটাকে? এই কালো মেয়েটার চায় না? চাই না। আমি খরচার 12 টাকা দিয়ে ওই মেয়ে আনতে পাঠাই দিছি। হুম। ওই মেয়ে আনতে যাইয়া মেয়ে পায় নাই, মেয়ে গেছে অন্য জায়গায় বেড়াইতে, আইতে আরো দেরি হইবে। এইগুলি বাদশা আমার কয় নাই, মোবাইল করে আমার কইছে ভাই আমরা 2 দিন পর আইতেছি, আপনি মেয়ের সাথে কথা কন। হ্যাঁ, ফোনে আমার কথা কইছে, ফোনে আমার লগে কথা কইছে শিল্পীর সাথে, কিন্তু আমি তো মনে করছি চায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার সাথে ভাঙাই কয় না যে শিল্পী, কারণ আমি তো রাজি না, শিল্পীর জন্য আমি রাজি না, এটা সত্য কথাই, রাজি না। হ্যাঁ, পরে কয় ভাই মেয়ের সাথে কথা কয় না, আমরা 2 দিন পরে আম। হ্যাঁ, মেয়ের দাদিরে নিয়ে 2 দিন পরে আম। পরে মেয়ের সাথে কথা কইছি, শিল্পীর সাথে, কিন্তু আমি তো চাই না মনে করছি। হ্যাঁ, যাই হোক, কথা কওয়ার পর 2 দিন পর মেয়ে নিয়ে আইছে, শিল্পীকে নিয়ে আসছে? হ্যাঁ। ওই সাইনারে রানে নাই, হুম। শিল্পীরে নিয়ে আইছে আর শিল্পীর দাদিরে। শিল্পীর আব্বা আম্মায় কই দিয়েছে যে মেয়ে যদি রাজি হয় তারপরে আমাকে আই নেবা, তারপর আমরা যাবো, তারপরে বিয়ে হইবে। হুম। আপনার সম্পর্কে বলেছে ওদেরকে সমস্ত? হ্যাঁ, বলছে, তারপরও ঘটকরা তো আর সব আমি বাস্তবে যেরকম এরকম তো মনে হয় বলে নাই। হুম। হ্যাঁ, যেটা আমি বুঝি পরে কইতেছি। হুম। পরে হেরা কইছে ঠিক আছে তাহলে মাইয়া লইয়া যাও, মাইয়া রাজি হইলে তারপরে আমরা। হুম। তখন ওই শিল্পীরে নিয়ে শিল্পীর দাদিয়া পরের দিনে আমার রুমে আইছে, আর বাদশা ভাই বাদশা ভাইয়ের বউ হেরা তো আছি। হুম। তখন এরকম আইতে আছে, আমার ঘরে যাইতে আছে, কথা কয়। হুম, তা আমি তো শিল্পীর দাদির সাথে কথা কই, কিন্তু আমি বাদশা ভাইয়ের সাথে কইছি যে আমি তো এই মেয়ে লগে কথা না, আমরা তো কালো মেয়ের লগে কথা, কালো মেয়ের জন্য আমার কালো বিয়ে। মেয়েটা কোথায়? কালো মেয়েটা কোথায়? পরে উনি আমার বাঙ্গাই সব কইছে, হুম। যে একটু মেয়েটার নামে একটু বদনাম কইছে, যে আচ্ছা, আচ্ছা। ওগুলি কই লাভ নাই, আর কি আমার আর কি ই করে আপনারা কনভিন্স করার জন্য কনভিন্স করছেন? করার হ্যাঁ। জন্য। কিন্তু শিল্পীর সাথে আমার কথা হয়, কিন্তু বিয়ের কথা তো আর হয় না, আচ্ছা এমনি কথা হয়। আচ্ছা। হ্যাঁ, এরকম কথাবার্তা হওয়ার পর শিল্পীর দাদির লগে আমার কথা হয়। শিল্পীর দাদির আমি একাকি আবার আনি করে আনলে আমি কই যে দেখেন আপনার তাপন নাতি বাদশা ভাই কি কইলো, বাদশা ভাইয়ের বউ কি কইলো, হ্যাঁ শিল্পীর বয়স কম, এটা কি কইলো, এগুলি কিন্তু বড় কথা না। যদি শিল্পী এই জায়গায় আমার সাথে বিয়ে রাজি নয়, আপনারা যদি বুঝাইয়া বুঝাইয়া রাজি করেন, এরপর যদি শিল্পী পরে চলে যায়, শিল্পীর একটা বদনাম হইবে, আমারও কিন্তু একটা বদনাম হইবে, আর আপনি সারা জীবনের জন্য কথা ইতে পড়বেন। হুম। কিন্তু আপনি নিজের শিল্পীরে বুঝাইবেন না, আপনি দেখবেন শিল্পী একা একা কতটুকু বোঝে, একা একা রাজি কিনা, এইটা খালি জিগাইবেন, আবার শিল্পীরে কইবেন যে ছোট মানুষ। হ্যাঁ, এভাবেও কইবেন ওর যাতে মন ভাঙে। এরপরে যদি দেন যে না শিল্পী রাজি, তারপরে আমি বিয়ে করবো, 1 সপ্তাহ টাইম, এই 1 সপ্তাহ ওর সাথে আপনি এরকম করেন,
ওই শিল্পীর দাদির আমি কইতাম, আপনি আমারও দাদি, হ্যাঁ, আপনি কি চান যে আপনার নাতিকা বদনাম হোক, একটা কলঙ্ক হোক? তা ওর যদি কলঙ্ক হয় আমারও কলঙ্ক হইবে, হ্যাঁ। এখন আপনার আমিও নাতি ওয়ও নাতি, কারণ উনি বুঝাইছে ওইভাবেই কইছে, কিন্তু ওই রাজি। উনি আবার আমার কয় আমি মিথ্যা কথা কই না, ওর আমি অনেকভাবেই কইছি, ওই কিন্তু আপনি ওরা জিজ্ঞেস করলেন না যে তুমি আমারে কি দেখে রাজি হইছো? ওই রাজি। আর এইভাবে যখন 4 দিন কইছে, 4 দিনের দিন ওরে আমি ডাকছি, হ্যাঁ, ডাইকে আমি ওর কাছে আমি জিগাইছি, পরে ও রাজি, হ্যাঁ। তো ওর সাথে আমি একটু বেশি কথা কই নাই, বেশি কথা কই নাই, খালি 2টা কথাই কইছি যে আমি তো এরকম লোক, তুমি কিন্তু ভালো একটা ছেলের সাথে বিয়ে হইতে পারবা, হ্যাঁ। এখন তুমি যে সবাই কয় তুমি আমার সাথে বিয়ে হবো বা রাজি হয়েছে, এটা কি সত্য? হ্যাঁ। আর অন্য কয় কি না আমি রাজি, সত্য। 4 দিনের দিন ওর কথা কওয়ার পর ওই রাজি, এরপরে আমি ওই বাদশা ভাই কয় দেখেন এখন আর এত ই করে রেখে লাভ নাই, বাদশা ভাইয়ের বউ, এরপরে এই শিল্পীর দাদি, হুম। এখন আর বাজাই রেখেন না, এখন যাইয়া ওর বাপ মায়ের আমরা নিয়েই হেরা আইলে এবার বিয়েটা পড়াই। তারপর আবার হ্যাঁ ভাড়া টাকা দিয়ে হেরা গেছে, ওই বাদশা গেছে ওই শিল্পীর মা আব্বারে আনতে। আল্লাহ যা করে, আর আল্লাহ ছিল আমার পক্ষে, হ্যাঁ, যেটা আমি বুঝি আর কি। পরে আনতে গেছে ট্রেনে, ওই বাদশারে কি করছে, ওই মলম পাটি হেরে মলম খাওয়া দিয়া হ্যাঁ টাকা পয়সা নিয়ে হেরে অন্য জায়গায় লয়ে গেছে, হেরে ট্রেন আলারা অন্যদিকে লয়ে গেছে, হে আর জামালপুর যাইতে পারে নাই। পরের দিন 2 দিনে বাদশার কোনো খবর নাই, জামালপুর হেরা কইতেছে আমাকে নেতে হওয়ার কথা শিল্পীর আব্বাই, হ্যাঁ। এখন হেরা কয়, এদিকে হেরা কয় শিল্পী জামা হেতু গেছে আনতে, এইভাবে হেরে আর কি 3 দিন খোঁজাখুঁজি, হের কোনো খবর নাই। হুম। এই 3 দিনের দিন, হ্যাঁ, 3 দিনের দিন হে ঢাকা আইছে, হ্যাঁ ঠিক মতো কথা কইতে পারে না, ওই যে নেশা মেশা খাওয়াইছে তো মলম, হ্যাঁ। পরে আওয়ার পরে ওই বাসার বউ